overview of inflammation, definitions and general features. Overview মানে হচ্ছে ইনফ্লামেশন নিয়ে আমরা একটা ওভারভিউ করতেছি, এটার বিভিন্ন ধরনের ডেফিনেশন দেখব এবং জেনারেল ফিচার কী হয় সেগুলো দেখব। Inflammation is a response of vascularized tissues that delivers leukocytes and molecules of host. Inflammation একটা response of vascularized tissue একটা response that delivers leukocyte and molecules of host defense from the circulation to the sites of infection, and cell damage in order to eliminate the offending agent. So inflammation হলো কি একটা রেসপন্স বাই ভাস্কুলারাইজড টিস্যু। এখানে কি হয় যে একটা অ্যাফেক্টেড সেল যদি থাকে, এই অ্যাফেক্টেড সেল থেকে এখান থেকে লিউকোসাইট অ্যান্ড মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স, লিউকোসাইট অ্যান্ড মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স এরা হলো গিয়ে এটার ভিতরে হচ্ছে এই লিউকোসাইট আর হোস্ট ডিফেন্সের যে মলিকিউলসরা এরা এখানে হলো গিয়ে পাস করে। সো ইনফেকশন অথবা সেল ড্যামেজ, এই যে সেলটা এখানে দেখা যাচ্ছে এটা আইদার ইনফেক্টেড অথবা ড্যামেজড সেল। তো এখন কি হচ্ছে এই ভাস্কুলারাইজ যে রেসপন্সটা দিতেছে, ভাস্কুলারাইজ যে রেসপন্সটা লিউকোসাইট, হোস্ট ডিফেন্স এগুলো হচ্ছে কি এখানে ফ্লো করতেছে, এই জিনিসটাকে বলা হলো গিয়ে ইনফ্লামেশন। সো ইনফ্লামেশন হচ্ছে গিয়ে একটা রেসপন্স। আমরা যদি ইয়াতে বলতে চাই যে হোয়াট ইজ ইনফ্লামেশন, ইনফ্লামেশন ইজ আ রেসপন্স। ইনফ্লামেশন ইজ আ রেসপন্স। কার রেসপন্স? ভ্যাসকুলারাইজড টিস্যুর রেসপন্স। কি হয় এখানে? ডেলিভার্স লিউকোসাইট অ্যান্ড মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স, ফ্রম দ্য সার্কুলেশন টু দ্য সাইটস অফ ইনফেকশন অ্যান্ড সেল ড্যামেজ ইন অর্ডার টু এলিমিনেট অফেন্ডিং এজেন্টকে এলিমিনেট করার জন্য এটা হয়। তারপর বলতেছে যে অলদো ইন কমন মেডিকেল অ্যান্ড লে parlance মানে কি? Let's see what is the meaning of lay parlance. Follow you down to your deepest low. Manner or mode of speech, spatially. So common medical and lay parlance, inflammation suggests a harmful reaction. It is actually a protective response that is essential for survival. It serves to rid of host of both the initial cause of cell injury and the consequence of such injury. সো এখানে যেটা বলতে চাচ্ছে যে আমাদের কমন মেডিকেল টার্মে আমরা বলি যে ইনফ্লামেশন একটা হার্মফুল রিয়াকশন, কিন্তু এটা আসলে একটা প্রোটেক্টিভ রেসপন্স। এমন একটা প্রোটেক্টিভ রেসপন্স যেটা হইল গিয়ে আমাদেরকে কী থেকে প্রোটেক্ট করবে? একটা হলো যে যেই কারণে যদি মাইক্রোব থাকে, যদি কোনো মাইক্রোব থেকে থাকে, মাইক্রোব বা টক্সিন যদি থাকে, এগুলো থেকে প্রোটেক্ট করবে। কজ অফ সেল ইনজুরি থেকে প্রোটেক্ট করতেছে। and the consequence of such ইনজুরির যে কনসিকুয়েন্স হচ্ছে, যেমন নেক্রোটিক সেল টিস্যু ডেথ হচ্ছে সেল, এটা থেকে প্রোটেক্ট করছে। দ্যাটস ওয়াই ইটস প্রোটেক্টিভ রেসপন্স। আর এই প্রোটেক্টিভ রেসপন্সের একটা হচ্ছে যে এটা কজ অফ সেল ইনজুরি এটাকে এলিমিনেট করছে, কনসিকুয়েন্স অফ সাচ ইনজুরিকে এলিমিনেট করছে। So the mediators of defense include phagocytic leukocytes. The mediator of defense include phagocytic leukocyte, antibodies, complement proteins. এরা হলো গিয়ে the first line fighters most of inflammation. Most of these normally circulate in a resting state of the blood.
এরা হচ্ছে নর্মালি সার্কুলেট একটা রেস্টিং অথবা ইনঅ্যাক্টিভেট স্টেজে থাকে ফ্রম ওয়্যার দে ক্যান বি রেডিলি রিক্রুটেড টু এনি সাইড ইন দ্য বডি সাম অফ দ্য সেলস ইনভলভড ইন ইনফ্লামেটরি রেসপন্সেস অলসো রিসাইড ইন টিস্যুস। আচ্ছা, এটা বললো যে কিছু কিছু সেল আছে যারা ব্লাডে রেস্টিং অবস্থায় থাকতেছে, এটা ছাড়াও কিছু কিছু টিস্যু মানে কিছু কিছু সেল আছে যারা নাকি টিস্যুতে থাকছে, reside in tissue where they function as sentinels on the lookout for threats. What is sentinel? Sentinel meaning sentinel এর মানে হচ্ছে a soldier or guard. Okay, so this is the fighter, right? So ওরা যেখানে টিস্যুতে ফাংশন করে as sentinels on the lookout for threats. ওকে, সবসময় হলো গিয়ে সোলজারের মতো গার্ডের মতো কাজ করতে থাকে যে কোনো থ্রেট আসতেছে নাকি। দ্য প্রসেস অফ ইনফরমেশন ডেলিভার সার্কুলেটিং সেলস অ্যান্ড প্রোটিনস অফ টিস্যুজ দ্যাট অ্যাক্টিভেট দ্য রিক্রুটেড অ্যান্ড রেসিডেন্ট সেলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সলিউবল মলিকিউলস। ইনফ্লামেশনের যে প্রসেসটা, এটা কী কী ডেলিভার করছে? সার্কুলেটিং সেলস, প্রোটিনস টু টিস্যু, হ্যাঁ, যে টিস্যুটা ড্যামেজ হচ্ছে তার কাছে সার্কুলেটিং সেল অ্যান্ড প্রোটিন ডেলিভার করতেছে অ্যান্ড অ্যাক্টিভেট দ্য রিক্রুটেড অ্যান্ড রেসিডেন্ট সেলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সলিউবল মলিকিউলস which then function to get rid of the harmful and unwanted substances. So এটা একটা সিনার্জিস্টিক এফেক্ট হচ্ছে, এখানে একসাথে কিছু সেল কাজ করতেছে, তারপরে কিছু প্রোটিন কাজ করতেছে, তারপরে আবার যেই কিছু কিছু টিস্যু তারা অ্যাক্টিভেটেড হচ্ছে, আবার কিছু সলিউবল মলিকিউল এরাও অ্যাক্টিভেটেড হচ্ছে। তো তারপরে এরা একসাথে সবাই মিলে ফাংশন করতেছে টু গেট রিড অফ দ্য হার্মফুল অ্যান্ড আনওয়ান্টেড সাবস্টেন্সেস। উইদাউট ইনফ্লামেশন ইনফেকশনস উড গো আনচেকড, wounds would never heal. এখন যদি কোয়েশ্চেন হয় ইনফ্লামেশন যদি না হতো আমাদের বডিতে প্রবলেম কী ছিল? ইনফ্লামেশন না হলে ইনফেকশন হয়ে যেত, আমরা বুঝতে পারতাম না। wounds থাকলে এটা যে কখনো হিল হতো না। injured tissue might remain permanent festering sores. Festering মানে আমি জানি না। The suffix itis after an organ denotes inflammation on that side, such as appendicitis, conjunctivitis or meningitis. So itis মানে হচ্ছে কি কোনো একটা অর্গান যেটার সাথে আইটিস অ্যাড করা আছে সেটার ইনফ্লামেশন। The typical inflammatory reactions develop through a series of sequential steps. So ইনফ্লামেটরি রিয়াকশন যদি আমরা বলি তাহলে এইটা হচ্ছে কি একটা সিকোয়েন্সিয়াল স্টেপ। এখানে একটা সিকোয়েন্স থাকবে, কয়েকটা স্টেপ থাকবে। সিকোয়েন্স আর স্টেপ দেখার আগে আমরা একটু পিকচারটা দেখি এখানে কী কী দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে একটা মাইক্রোবস আসছে, সেটা হচ্ছে গিয়ে ব্লাড থেকে হয়তো বা ইয়া থেকে আউটসাইড থেকে ইনসাইডে এন্টার করলে এখানে ম্যাক্রোফেজ কাজ করতেছে, এখানে ডেনড্রাইটিক সেল কাজ করতেছে, এখানে মাস্ট সেল কাজ করতেছে। অথবা মাইক্রোবস যদি না হয়, একটা নেক্রোটিক টিস্যু নেক্রোসিস হয়েছে, কয়টা টিস্যু নেক্রোসিস হয়েছে, এরা কিছু ধরনের কেমিক্যাল রিলিজ করতেছে যেখান থেকে এই ডেনড্রাইটিক সেল, মাস্ট সেলেরা অ্যাক্টিভেটেড হচ্ছে। ঠিক আছে, হওয়ার পরে এরা হলো গিয়ে কিছু মেডিয়েটর যেমন অ্যামাইন্স, সাইটোকাইন্স এগুলো রিলিজ করতেছে। এগুলো রিলিজ করার কারণে ব্লাড ভেসেলে লিউকোসাইটের রিক্রুটমেন্ট হচ্ছে। লিউকোসাইটের রিক্রুটমেন্টের মধ্যে মনোসাইট ব্লাড ভেসেল থেকে টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে যে হচ্ছে ওরাও ফ্যাগোসাইটোসিস করছে, যে গ্র্যানুলোসাইটগুলো আছে সেই গ্র্যানুলোসাইটগুলোও যাচ্ছে টিস্যুতে। তারপরে কী হচ্ছে, প্লাজমা প্রোটিন, কমপ্লিমেন্ট কাইনেন্স, আদার্স। প্লাজমা প্রোটিন, হ্যাঁ, প্লাজমা প্রোটিন, বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন যেমন কমপ্লিমেন্ট, কাইনেন্স, এইসব প্লাজমা প্রোটিনগুলো কী হচ্ছে, এগুলোও টিস্যুতে যাচ্ছে। এরপর কি হলো, ভ্যাজোডাইলেশন, প্লেটলেটস কী করতেছে, ভ্যাজোডাইলেশন করছে। ভ্যাজোডাইলেশন হলে ভ্যাসকুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, ভ্যাসকুলার পারমিয়াবিলিটি থেকে এডেমা হচ্ছে। সো এডেমা কি একটা প্রোটেক্টিভ মেকানিজম? যদি এডেমা প্রোটেক্টিভ মেকানিজম হয় তাহলে এটা কীভাবে প্রোটেক্টিভ মেকানিজম, এটা আই ওয়ান্ট টু নো। তো এখন আমরা দেখি যে এটা তো এডেমা করলো, বাকি তিনটা যে আছে মনোসাইট, গ্র্যানুলোসাইট আর হলো গিয়ে এই যে কমপ্লিমেন্ট কাইনেন্স, এরা কি করতেছে, আলটিমেটলি
সবাই মিলে কাজ করে মাইক্রোবগুলো এলিমিনেট করতেছে, ডেড টিস্যুকে এলিমিনেট করতেছে। তারপরে আবার কি হলো, কিছু গ্রোথ ফ্যাক্টর হলো, ফাইব্রোব্লাস্ট হলো, হয়ে ওই জায়গাটা রিপেয়ার করতেছে। এই হচ্ছে গিয়ে টোটাল ইনফ্লামেশনের প্রসেস। তারপর আমরা একটু লিটারেচারে যাই, লিটারেচারে কি বলতেছে। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এরা রিকগনাইজ করে। রিকগনিশন কাকে রিকগনাইজ করবে? টু দ্য নক্সিয়াস এজেন্ট দ্যাট ইজ দ্য initiating stimulus for inflammation. The cells involved in inflammation, tissue-resident sentinel cells, phagocytes, and others are equipped with receptors that recognize microbial products and substances released from damaged cells. তাহলে এখানে বলতেছে যে এরা যে নক্সাস এজেন্টগুলো ইনফ্লামেশনের জন্য দায়ী তাদেরকে হচ্ছে রিকগনাইজ করছে। এখানে যেটা হচ্ছে যে টিস্যু রেজিডেন্ট সেন্টিনেল সেল, আমরা দেখলাম যে সোলজার সেলস বলবো আমি এটাকে, সেন্টিনেল সেল মানে সোলজার সেলস, হ্যাঁ, সোলজার সেলস, ফ্যাগোসাইট সেল, এদের ভিতরে কিছু ধরনের রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরের মাধ্যমে রিকগনাইজ করে মাইক্রোবায়াল প্রোডাক্টকে অ্যান্ড সাবস্টেন্সেস রিলিজড ফ্রম ড্যামেজড সেলস। তাহলে আইদার মাইক্রোবায়াল প্রোডাক্টকে তারা করছে, রেকগনাইজ করছে, অথবা ওই যে আমরা দেখলাম নেক্রোটিক টিস্যু থেকে কিছু সাবস্টেন্স রিলিজ হচ্ছে, তাকে ওরা হচ্ছে রিকগনাইজ করছে। এরপর প্রবর্তনে আমি চলে আসি। দিস রিসেপ্টরস আর ডিসক্রাইবড ইন মোর ডিটেল লেটার। Engagement of the receptor leads to production of mediators of inflammation, which then trigger the subsequent steps in the inflammation response. তাহলে এখানে যেটা হচ্ছে, আমরা যদি একটা ছোট্ট ফ্লো চার্ট করতে চাই, তাহলে এখানে হলো গিয়ে রিকগনিশন বলছে এই ইয়াটার নাম, হেডলাইন হচ্ছে রিকগনিশন। এখানে কি হচ্ছে, এখানে হলো গিয়ে আমাদের যে সেন্টিনেল সেলগুলো আছে, এখানে ধরলাম যে মাইক্রোব or নেক্রোটিক টিস্যু আর লিখতেছি না, এদের মাধ্যমে এরা হচ্ছে গিয়ে রিসেপ্টরে অ্যাড হয়ে এরা করছে, অ্যাক্টিভেট করছে হলো গিয়ে সেন্টিনেলস, তারপরে হচ্ছে গিয়ে ফ্যাগোসাইটস, এদেরকে অ্যাক্টিভেট করতেছে। তারপরে এরা আবার কি করতেছে, এর আবার বিভিন্ন ধরনের মেডিয়েটর রিলিজ করতেছে, এখান থেকে বাকি যেই প্রসেসগুলো ওগুলা ইনিশিয়েট হচ্ছে। ওকে, তারপরে আমরা চলে আসি রিক্রুটমেন্ট হচ্ছে গিয়ে সেকেন্ড কি বলে স্টেপ অফ ইনফ্লামেশন। তো এই রিক্রুটমেন্টে যেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ লিউকোসাইটস অ্যান্ড প্লাজমা প্রোটিনস। রিক্রুটমেন্ট হচ্ছে লিউকোসাইটস আর প্লাজমা প্রোটিন। আমরা যদি একটু ছবিটার দিকে ফিরে যাই, তাহলে আমরা এখানে সেটাই দেখতেছি যে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে কার, লিউকোসাইটের, আর কিছু প্লাজমা প্রোটিন। এই যে প্লাজমা প্রোটিন বলতে আমরা কমপ্লিমেন্ট প্রোটিন, কাইনিনস এদেরকেও বুঝি। সো এদের রিক্রুটমেন্ট হচ্ছে। আর লিউকোসাইটের মধ্যে আছে মনোসাইট, গ্র্যানুলোসাইট। ওকে, তো এদের রিক্রুটমেন্ট হচ্ছে ইনটু টিস্যু, যে জায়গাটা ড্যামেজ হচ্ছে অথবা যে জায়গাটা মাইক্রোবস আসছে। সিন্স ব্লাড পারফিউজেস এভরি টিস্যু, হ্যাঁ, সব টিস্যুতেই ব্লাড সাপ্লাই হয়। তারপরে লিউকোসাইটস অ্যান্ড প্রোটিনস সাচ এস কমপ্লিমেন্ট ক্যান ডেলিভার টু এনি সাইট অফ মাইক্রোবায়াল ইনভেশন অর টিস্যু ইনজুরি। যেহেতু ব্লাড এমন একটা মাধ্যম অথবা একটা মিডিয়া যেটা সব জায়গায় আমাদের সেলের ভিতরে না গেলেও সব টিস্যু পর্যায়ে চলে যায়, তাই এই ব্লাডের মাধ্যমে আমরা লিউকোসাইট, প্রোটিনস এই হেল্পগুলোকে পাঠাই দিতে পারতেছি যেই সাইট অফ ইনজুরি অথবা সাইট অফ ইনভেশন এইগুলাতে। When pathogenic microbes invade the tissues or tissue cells die, leukocytes, first mainly neutrophils, later monocytes and lymphocytes, and plasma proteins are rapidly recruited from circulation to the extravascular site where the offending agent is located. তাহলে এতক্ষণের যে কথাবার্তা সেইটার সামারি এখানে আছে, যে আমরা যে সেন্টিনেল সেল না, আমরা যাদেরকে রিক্রুট করতেছি তাদের মধ্যে লিউকোসাইট এবং ফার্স্টে আসে হচ্ছে নিউট্রোফিল, এরপরে মনোসাইট আসে, লিম্ফোসাইট আসে, তারপরে কিছু প্লাজমা প্রোটিন আসে। এরা র্যাপিডলি রিক্রুটেড হয় ফ্রম সার্কুলেশন টু দ্য এক্সট্রাভাস্কুলার সাইট ওয়্যার দ্য অফেন্ডিং এজেন্ট ইজ লোকেটেড। দ্য এক্সোডাস অফ সেলস, এক্সোডাস মানে কি,
এক্সোডাস মিনিং, এক্সোডাস মানে হচ্ছে মাস অফ ডিপার্চার অফ পিপল। আচ্ছা, মানে হচ্ছে দলে দলে আসতেছে তারা, হ্যাঁ, এই যে রিক্রুটেড সেলগুলা। সো এই এক্সোডাস অফ সেলস অ্যান্ড প্লাজমা proteins from blood requires coordinated changes in blood vessels and secretion of mediators described in detail later. তো এরা যে দলে দলে আসতেছে, এটার পিছনেও আরেকটা মেকানিজম কাজ করতেছে, যে এরা ব্লাড ভেসেলের মধ্যে কিভাবে মেডিয়েটর সিক্রেট হচ্ছে আর কিভাবে এরা দলে দলে আসছে, এই যে এই প্রসেসটা, এটা আমরা লেটার আরও ভালো মতো জানতে পারবো। তারপর আছে হচ্ছে কি নেক্সট স্টেপ হচ্ছে রিমুভাল অফ দ্য স্টিমুলাস অফ ইনফ্লামেশন ইজ অ্যাকমপ্লিশ মেইনলি বাই ফ্যাগোসাইটিক সেলস হুইচ ইনজেস্ট অ্যান্ড ডিস্ট্রয় মাইক্রোবস অ্যান্ড ডেড সেলস। রিমুভ হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, এই নিউট্রোফিলের মাধ্যমে অথবা মনোসাইট, তো না, এটা যখন টিস্যু লেভেলে চলে যায় ম্যাক্রোফেজ হয়ে যায়, ম্যাক্রোফেজের মাধ্যমে। এরপর রেগুলেশন অফ দ্য রেসপন্স ইজ ইম্পর্টেন্ট ফর টার্মিনেটিং দ্য রিয়াকশন when it has accomplished its purpose. তারপর আবার রেগুলেট করা, আগের যে হচ্ছে গিয়ে আমাদের ছিল ফিজিওলজিক প্রসেস ছিল, সেই প্রসেসটাকে নিয়ে আসা, এটা রেগুলেশন করা, এই যে রিয়াকশন এসব কিছু টার্মিনেট করা ধীরে ধীরে, এই জিনিসটা হয়ে থাকে। এরপরের স্টেজ হচ্ছে রিপেয়ার কি হয়? রিপেয়ার কনসিস্ট অফ এ সিরিজ অফ ইভেন্টস দ্যাট হিল ড্যামেজড টিস্যু, হিল করতেছে ড্যামেজ টিস্যু। ইন দ্য প্রসেস দ্য ইনজুর্ড টিস্যু ইজ রিপ্লেসড থ্রু রিজেনারেশন অফ সার্ভাইভিং সেলস অ্যান্ড ফিলিং অফ রেজিডুয়াল ডিফেক্টস উইথ কানেকটিভ টিস্যু, যেটাকে আমরা বলছি স্কারিং। সো রিপেয়ার যদি আমরা বলতে চাই, এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস যে যেই সেলগুলো, একটা হচ্ছে রিজেনারেশন অফ সার্ভাইভিং সেলরা যদি রিজেনারেট করতে পারে তারা রিজেনারেট করছে। তারপরে স্কারিংয়ের মাধ্যমে যে আমাদের স্কারিং অর কানেকটিভ টিস্যুর মাধ্যমে আমাদের যে ইনজুর্ড এরিয়াটা ছিল সেই এরিয়াটা ফিলিং আপ হয়ে যাচ্ছে। এটা হলো গিয়ে রিপেয়ারের মেকানিজম না, ঠিক, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল বলা যেতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম কি কি আছে, স্টেজ আছে কি কি। একটা ছিল রিকগনিশন, তারপরে রিক্রুটমেন্ট, তারপরে রিমুভাল, রেগুলেশন, রিপেয়ার। এটা যদি আমি এক জায়গায় লিখে ফেলতে চাই, তাহলে মানে রিকগনিশন, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট বানান তো কিউ না, রিকগনিশন, রিক্রুটমেন্ট। তারপরে কি হলো, রিক্রুটমেন্টের পরে এরা সবাই মিলে কাজ করে রিমুভ করে দিল, রিমুভ করার পরে রেগুলেট করলো, নর্মাল জিনিস, রেগুলেট করার পরে এটা কি করলো, রিপেয়ার করলো, সব আর্ট দিয়ে বানায় ফেলছে। মানে যারা বই লেখে বা লিটারেচার বলে এটাকে, তারা আসলে একটা কবি অথবা ছন্দের জাদুকর টাইপের। আর যারা ইলাস্ট্রেশন করে তারা তো কি বলবো, ওরা হচ্ছে গিয়ে সুপার হিউম্যান টাইপের মনে হয় আমার কাছে। ইলাস্ট্রেশন, চার্ট মেকিং, এই সব কিছু আমার কাছে মনে হয় যে এটা মানে দুনিয়ার সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষগুলো এই কাজটা করতে পারে, তাছাড়া কেউ করতে পারে না। মানে তথাকথিত আর কি। Before discussing the mechanisms, functions and pathology of the inflammatory response, it is useful to review some of the fundamental properties. And inflammation response ফাংশন, প্যাথোলজি, ইনফ্লামেশন রেসপন্সে যে ফাংশন হচ্ছে, প্যাথোলজি হচ্ছে, এগুলোর আগে আমরা দেখব যে ইনফ্লামেশনের কিছু প্রপার্টিস। একটা হলো কম্পোনেন্টস অফ ইনফ্লামেটরি রেসপন্সের কম্পোনেন্ট। The major participants in the inflammatory reaction in tissues are blood vessels and leukocytes. তো এরা হচ্ছে গিয়ে first line soldiers. As will be discussed in more detail later, blood vessels respond to inflammatory stimuli by dilating and by increasing their permeability. তারপরে enabling selected সার্কুলেটিং প্রোটিনস, ঠিক আছে। তাহলে ব্লাড ভেসেল কীভাবে কাজ করতেছে, ডাইলেট করছে, এরা হলো গিয়ে পারমিয়াবিলিটি বাড়ায় দিচ্ছে, এরা হলো গিয়ে সিলেক্টেড
সার্কুলেটিং প্রোটিনকে অ্যাক্টিভেট করছে টু এন্টার দ্য সাইট অফ ইনফেকশন অর টিস্যু ড্যামেজ। ইন অ্যাডিশন দ্য এন্ডোথেলিয়াম লাইনিং অফ ব্লাড ভেসেল, এখন ব্লাড ভেসেলের তো এই কাজ হলো, বাট এন্ডোথেলিয়াম লাইনিং যে আছে ব্লাড ভেসেলের, এটার কী হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, such that circulating leukocytes adhere, এখানে সার্কুলেটিং লিউকোসাইট অ্যাডহিয়ার হতে পারছে, অ্যান্ড দেন মাইগ্রেট ইনটু টিস্যুস। Leukocytes once recruited are activated and acquire the ability to ingest and destroy microbes and dead cells, as well as foreign bodies and other unwanted materials in the tissue. এখানে লিউকোসাইটের কথা বলছে, বাট তার আগ পর্যন্ত আমরা ব্লাড ভেসেলের কথা বললাম। সো ব্লাড ভেসেলের কথাগুলো যদি আমরা একটু হাইলাইট করে ফেলি, তাহলে কী হবে, এরা হলো কী করতেছে, ডাইলেট করছে, ইনক্রিজিং দেয়ার পারমিয়াবিলিটি, এনাবলিং সিলেক্টেড সার্কুলেটিং প্রোটিনস। তারপরে হচ্ছে যে এন্ডোথেলিয়ামটা কী করলো, এন্ডোথেলিয়ামেরও চেঞ্জ হচ্ছে, যেমন সার্কুলেটিং লিউকোসাইট এখানে অ্যাডহিয়ার করতে পারছে এরকম। আর লিউকোসাইটের কাজ যদি বলি, তাহলে লিউকোসাইট হলো গিয়ে ওয়ান্স রিক্রুটেড অ্যাক্টিভেট হচ্ছে, তারপরে হলো গিয়ে অ্যাক্টিভেট হওয়া মানে তাদের সেই অ্যাবিলিটিটাকে অ্যাকোয়ার করা, যেটা দিয়ে তারা ইনজেস্ট করতে পারে মাইক্রো অর্গানিজম অথবা ডিস্ট্রয় করতে পারে মাইক্রোবস অর ডেড সেল দুইটাই, অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন বডিজ অ্যান্ড আদার আনওয়ান্টেড ম্যাটেরিয়াল। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর প্রপার্টি হচ্ছে, এটা ছিল কম্পোনেন্টস অফ ইনফ্লামেটরি রেসপন্স। এখানে মেইন কম্পোনেন্ট আমরা দেখলাম ব্লাড ভেসেলস অ্যান্ড লিউকোসাইট। এরপর যদি আমরা চলে আসি, তাহলে হচ্ছে হার্মফুল কনসিকুয়েন্স অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কারণে কী কী হার্মফুল কনসিকুয়েন্স হতে পারে, যদিও এটা প্রোটেক্টিভ ইনফ্লামেটরি রিয়াকশনস টু ইনফেকশনস আর অফটেন অ্যাকম্পানিড বাই লোকাল টিস্যু ড্যামেজ হতে পারে, অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড সাইন্স অ্যান্ড সিমটমস, যেমন পেইন, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। টিপিক্যালি হাউএভার দিস হার্মফুল কনসিকুয়েন্সেস আর সেলফ লিমিটেড অ্যান্ড রিজলভ দ্য ইনফ্লামেশন অ্যাবেটস, লিভিং লিটল অর নো পারমানেন্ট ড্যামেজ। নর্মালি এটা হচ্ছে সেলফ লিমিটেড হয়, এটার একটা লিমিটেশন থাকে সেল ড্যামেজ হওয়ার, হ্যাঁ, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে, যেটার মাধ্যমে হয়তো বা ছোট্ট একটা ড্যামেজ হলো অথবা কোনো পারমানেন্ট ড্যামেজই হলো না, এরকম হয়। ইন কন্ট্রাস্ট দেয়ার আর মেনি ডিজিজেস, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে কিছু ডিজিজ আছে ইন হুইচ দ্য ইনফ্লামেটরি রিয়াকশনস ইজ মিসডিরেক্টেড, যেখানে ইনফ্লামেটরি রিয়াকশনটা কী হচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, যেই দিকে যাওয়ার কথা সেদিকে যাচ্ছে না, মিসডিরেক্টেড হয়ে যাচ্ছে। এগেনস্ট সেলফ টিস্যু ইন অটোইমিউন ডিজিজ আমরা যেগুলোকে বলি, অকার্স এগেনস্ট নর্মালি হার্মলেস এনভায়রনমেন্টাল সাবস্টেন্সেস, এবং এটা কোথায় অকার করতেছে, নর্মালি হার্মলেস এনভায়রনমেন্টাল সাবস্টেন্সেসে অকার করছে, যে কোনো হার্মলেস কিছুই নাই, কিন্তু তারপরেও এরা মানে ইমিউনিটি অনেক অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, যেমন ইন অ্যালার্জিস অর ইজ ইনঅ্যাডিকুয়েটলি কন্ট্রোলড। তাহলে এটা 2 ধরনের সেটা হচ্ছে গিয়ে, একটা হলো গিয়ে এরা আইদার হার্মলেস এনভায়রনমেন্টে এরা অ্যাক্টিভেটেড হচ্ছে, অথবা অ্যাক্টিভেটেড হচ্ছে হার্মলেস না, হার্মফুল এনভায়রনমেন্টে, বাট এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। এই হলো গিয়ে 2টা জিনিস। In these cases, the normally protective inflammatory reaction become the cause of the disease. এতক্ষণ বললাম প্রোটেক্টিভ মেকানিজম, ইনফ্লামেশনের মাধ্যমে রিপেয়ার হচ্ছে, ইনফ্লামেশনের মাধ্যমে মাইক্রোবসরা মারা যাচ্ছে, বাট ইন দিস কেস it becomes the cause of the disease, and the damage it causes is the dominant feature. In clinical medicine, great attention is given to the injurious consequence of inflammation. Inflammatory reactions underlie common chronic diseases such as rheumatoid arthritis, atherosclerosis, lung fibrosis, as well as life-threatening hypersensitivity reactions to insect bites, foods, drugs, and toxins. For this reason, our pharmacies abound with anti-inflammatory drug. আমাদের ফার্মাসি কি করলো, অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগগুলো নিয়ে কাজ করা স্টার্ট করলো, which ideally would control the harmful sequel of inflammation yet not interfere with its beneficial effects. এটার বেনিফিশিয়াল এই ড্রাগ, কিছু ড্রাগ এরা হচ্ছে গিয়ে যেটা করে, যে এরা বেনিফিশিয়াল এফেক্টে ইনফ্লামেশনের এটাকে করে না, কোনো ইন্টারফেয়ার করে না, জাস্ট এটার হার্মফুল এফেক্টটাকে কমায় দেয়। Inflammation also may contribute to a variety of diseases that are thought to be primarily metabolic,
ডিজেনারেটিভ অর জেনেটিক। আমরা এমন কিছু ডিজিজ ভাবতাম যেটা জেনেটিক অথবা ডিজেনারেটিভ অথবা মেটাবলিক, বাট এটা আসলে ইনফ্লামেশনের কারণে হয়। যেমন টাইপ 2 ডায়াবেটিস, রিলি আমি জানতাম না এটা। অ্যালজাইমার ডিজিজ, ক্যান্সার, এগুলো হচ্ছে ইনফ্লামেশনের কারণে হয়। রিলি ইনফ্লামেশন মানে কজ করে আর কি, সেটা বলতে চাচ্ছে। In recognition of the wide-ranging harmful consequences of inflammation, the lay press has rather melodramatically referred to it as the silent killer. So inflammation ke বলা হচ্ছে ইনফ্লামেশনকে কিছু কিছু ক্ষেত্রে দ্য সাইলেন্ট কিলার। দেখো কোথায় প্রোটেক্টিভ মেকানিজম থেকে সাইলেন্ট কিলার হয়ে গেল, শুধুমাত্র নিজের উপরে কন্ট্রোল না থাকার কারণে অথবা হার্মফুল জিনিসকে রিকগনাইজ না করার কারণে। এখান থেকে কি আমরা লাইফ লেসন নিতে পারি? আচ্ছা মাফ করবেন। লোকাল সিস্টেমিক ইনফ্লামেশন, local and systemic inflammation, local and systemic inflammation, local and systemic inflammation. Much of this discussion focuses on the inflammatory responses to a localized infection or tissue damage. Localized infection আর tissue damage নিয়ে আমরা মেইনলি পড়বো, although even local reactions may have systemic manifestation. local reaction নিয়ে পড়লে যেটা জাস্ট লোকালাইজডই এরকম না, লোকাল রিয়াকশনের বিভিন্ন জিনিস সিস্টেমিক সার্কুলেশনকেও অ্যাফেক্ট করতে পারে। যেমন কি, যেমন হচ্ছে ফিভার ইন দ্য সেটিং অফ ব্যাকটেরিয়াল অর ভাইরাল ফ্যারেঞ্জাইটিস। ফিভার হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল ভাইরাল ফ্যারেঞ্জাইটিস থেকে ফিভার হচ্ছে। দ্য ইনফ্লামেশন ইজ লার্জলি কনফাইন্ড to the site of infection or damage. In rare situations such as some disseminated bacterial infection, the inflammatory reaction is systemic and causes widespread pathologic abnormalities. These reactions has been called sepsis. Okay, so এখানে যেটা বলতে যাচ্ছে যে নর্মালি আমাদের তো যেখানে ইনভেড করতেছে মাইক্রো অর্গানিজম, মাইক্রোব, ওইখানে আমাদের রিয়াকশন হওয়ার কথা, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে এটা সিস্টেমেটিক্যালিও অ্যাপ্রোচ করে ফেলে, যেমন সেপসিসের ক্ষেত্রে, হুইচ ইজ ওয়ান অফ দ্য ফর্ম অফ দ্য সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স আছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোমের এটা হচ্ছে একটা ফর্ম। দিস সিরিয়াস ডিসঅর্ডার ইজ ডিসকাসড ইন চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 আমরা সেপসিস নিয়ে আরও ভালো মতো জানবো। এরপর চলে আসি মেডিয়েটার্স অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের মেডিয়েটার্স নিয়ে। সো ইনফ্লামেশনের মেডিয়েটার্স হচ্ছে দ্য ভ্যাসকুলার, অলরেডি আমরা একটু পড়ছি আগে। মেডিয়েটার্সগুলো হলো গিয়ে একটা কাইনিন প্রোটিন, তারপরে হলো গিয়ে কমপ্লিমেন্ট প্রোটিন, এখানে থেকে বলছে ভাস্কুলার অ্যান্ড সেলুলার রিয়াকশনস অফ ইনফ্লামেশনস আর ট্রিগার্ড বাই সলিবল ফ্যাক্টরস। ওই যে আমরা বললাম যে কিছু মলিকিউল থাকে যেগুলো সলিবল, ওগুলো অ্যাক্টিভেটেড হয়। সলিবল ফ্যাক্টরস দ্যাট ইজ প্রডিউসড বাই ভ্যারিয়াস সেলস অর ডিরাইভ ফ্রম প্লাজমা প্রোটিনস। সেল থেকে ডিরাইভ হতে পারে, প্লাজমা প্রোটিন থেকে ডিরাইভ হতে পারে, অ্যান্ড আর জেনারেটেড অর অ্যাক্টিভেটেড ইন রেসপন্স টু দ্য ইনফ্লামেটরি স্টিমুলাস। ঠিক আছে, এবং এটা স্টিমুলাসের প্রতি সেন্সিটিভ হয়। মাইক্রোবস, নেক্রোটিক সেলস, হোয়াট এভার দ্য কজ অফ সেল ডেথ অ্যান্ড ইভেন হাইপোক্সিয়া ক্যান ট্রিগার দ্য এলাবোরেশন অফ ইনফ্লামেটরি মেডিয়েটার্স অ্যান্ড দাস এলিসিট ইনফ্লামেশন। তাহলে মাইক্রোবস, নেক্রোটিক সেলস এরা কী করতে পারছে? হাইপোক্সিয়া, এরা ট্রিগার করতেছে ইনফ্লামেটরি মেডিয়েটার্সগুলোকে, অ্যান্ড দাস এলিসিট, আর মেডিয়েটার্সগুলো কী করছে? ইনফ্লামেশন করছে। দাস মেডিয়েটার্স ইনিশিয়েট অ্যান্ড অ্যাম্প্লিফাই দ্য ইনফ্লামেটরি রেসপন্স অ্যান্ড ডিটারমাইন ইটস প্যাটার্ন, সিভিয়ারিটি অ্যান্ড ক্লিনিক্যাল অ্যান্ড প্যাথোলজিক ম্যানিফেস্টেশন। তাহলে মেডিয়েটার্সের মধ্যে আমরা দেখলাম যে কিছু সলিউবল ফ্যাক্টরস আছে, এবং এরা হচ্ছে গিয়ে প্লাজমা প্রোটিন থেকে এবং প্লাজমা প্রোটিন অথবা বিভিন্ন ধরনের সেল থেকে আসতেছে, এবং এরা মাইক্রোব, নেক্রোটিক সেল, হাইপোক্সিয়া থেকে ট্রিগার হচ্ছে। সো এখানে আমি পুরোটাই মুছে ফেলবো, কারণ ইম্পর্টেন্ট না, আর যতটুকু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি হাইলাইট করব। ডান। এবার চলে আসি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন নিয়ে আমরা একটু পড়ে ফেলি। দ্য ডিস্টিংশন বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন ওয়াজ অরিজিনালি বেসড অন দ্য ডিউরেশন অফ দ্য রিয়াকশন, বাট we now know that they differ in several ways. ফার্স্টে বলা হতো যে জাস্ট ডিউরেশন, অ্যাকিউট মানে
টাইম থাকবে, ক্রনিক মানে অনেক বেশি টাইম থাকবে। বাট এখন দেখা যায় যে আরও কিছু ডিফারেন্ট ওয়েজ আছে যেটার মাধ্যমে আমরা এটার ভিতরে ডিস্টিংগুইশ করতে পারি। Acute inflammation is a rapid, often self-limited response to the offending agents that are readily eliminated, such as many bacteria and fungi and dead cells. It typically develops within minutes to hours and of short duration, several hours to few days. It is characterized by exudation of fluid and plasma proteins. Exudation of fluid and plasma protein হচ্ছে এটার characteristic feature, and immigration of leukocytes, predominantly neutrophils. If the offending stimulus is eliminated, offending stimulus যদি eliminated হয়, রিয়াকশনটা চলে যাবে। সো এখানে আমরা অনেকগুলো পয়েন্ট বের করছি, এবং অনেক পয়েন্টগুলো মনে হয় এখানে লেখা আছে নাকি লেখা নাই, দেখি তো একটু। অ্যাকিউটটা হচ্ছে ফাস্ট, অ্যাকিউটের সেলুলার ইনফিলট্রেট হচ্ছে মেনি নিউট্রোফিলস, এটা ইউজুয়ালি মাইল্ড অ্যান্ড সেলফ লিমিটেড হয়। লোকাল আর সিস্টেমিক সাইন্স হচ্ছে প্রমিনেন্ট। আর বুঝতেছে না এটা, আচ্ছা এখান থেকেই পড়ি, তাহলে এখান থেকে আমরা পুরোটা মুছে আবার ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করি। ফার্স্টে ছিল যে এটা ফার্স্টে বলা হতো যেটা ডিউরেশনের উপরে ডিপেন্ড করে, বাট আমরা এখন দেখতেছি যেটা সেভারাল ওয়ের উপরে ডিপেন্ড করে। যেমন যদি অ্যাকিউট ইনফ্লামেশন হয়, এটা হচ্ছে র্যাপিড, সেলফ লিমিটেড রেসপন্স টু অফেন্ডিং এজেন্ট অনলি, জাস্ট অফেন্ডিং এজেন্টের উপরে কাজ করতেছে এটা। তারপর আরও কী ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, আরও ইম্পর্টেন্ট ব্যাপার আছে হচ্ছে গিয়ে যে এরা হলো গিয়ে অফেন্ডিং এজেন্ট মানে হলো ব্যাকটেরিয়া, ফানজাই, ডেড সেল, টিপিক্যাল ডেভেলপস উইদিন মিনিটস, যেহেতু ফাস্ট বললো তার মানে এটার মধ্যে হয়ে যায়। ক্যারেক্টারাইজড বাই এক্সুডেশন অফ ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিনস, ঠিক আছে। এরপর হচ্ছে ইমাইগ্রেশন হবে লিউকোসাইটের, বিশেষ করে যে নিউট্রোফিল, এটা বেশি হবে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে। ইফ দ্য অফেন্ডিং স্টিমুলাস ইজ এলিমিনেটেড, রিয়াকশন সাবসাইড করবে এবং রিপেয়ার করবে। সো দিস ইজ অ্যাকিউট ইনফ্লামেশন, ইট ইজ acute inflammation. Chronic inflammation কি may follow acute inflammation or rise de novo. de novo কি bro, দরকার নাই। It is a response to agents that are difficult to eradicate. এমন সব এজেন্টের প্রতি রেসপন্সে ক্রনিক ইনফ্লামেশন হয় যাদেরকে এরা এত দিন ধরে এত যুগ যাবৎ ইনফ্লামেশনের মধ্যে রাখছে, বাট তারপরে এরাডিকেট করতে পারতেছে না। সাজেস কিছু ব্যাকটেরিয়া যেমন টিউবারকুল ব্যাসিলাই অ্যান্ড আদার প্যাথোজেন্স যেমন ভাইরাস, ফানজাই, অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যান্টিজেন যদি থাকে ভাই, জন্মের পর থেকে স্টার্ট হবে ক্রনিক ইনফ্লামেশন, মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যান্টিজেন্স, যেমন যাদের অ্যালার্জি আছে, যেমন আমার নিজেরই অ্যালার্জি আছে ধুলাবালিতে, এটা আমার সারা জীবনই থাকবে আমি জানি। ক্রনিক ইনফ্লামেশন ইজ of longer duration and is associated with more tissue destruction. এখানে বেশি টিস্যু ডিস্ট্রাক্ট হয়, scarring, fibrosis. Sometimes chronic inflammation may coexist with unresolved acute inflammation as may occur in peptic ulcers. কি বলতেছে? Chronic inflammation may coexist with unresolved acute inflammation as may occur in peptic ulcer. তার মানে ক্রনিক ইনফ্লামেশন আর পেপটিক আলসারের ক্ষেত্রে ক্রনিক ইনফ্লামেশন আর অ্যাকিউট ইনফ্লামেশন এটা একসাথে এক্সিস্ট করে। আচ্ছা, এখানে আমরা কী জানলাম? এখানে আমরা জানলাম যে ডিফিকাল্ট টু ইরাডিকেট এমন সব জিনিসের প্রতি ক্রনিক ইনফ্লামেশন হয়, যেমন এটা হতে পারে বিভিন্ন ধরনের প্যাথোজেন, যেমন ব্যাকটেরিয়া, টিউবারকুল ব্যাসিলাই অথবা ভাইরাস, ফানজাই অথবা সেলফ অ্যান্টিজেন, এনভায়রনমেন্টাল অ্যান্টিজেন এগুলা। এবং পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন একসাথে কাজ করে। হিস্টোরিক্যাল হাইলাইটস, কিছু হিস্টোরিক্যাল হাইলাইটস আমরা দেখি, আমি জাস্ট এটা রিডিং করে যাবো, আর আমি কিচ্ছু করবো না, আই সোয়ার। Although clinical features of inflammation are described in an Egyptian papyrus dated around Roman writer of 1st century AD first listed 4 cardinal signs of inflammation. এরা হচ্ছে রিভার, টিউমার, ক্যালোর, ডলার. These signs are hallmarks of acute inflammation. A fifth clinical sign, loss of function, added by Rudolf. Okay, so Rudolf কি করলো? এটা হচ্ছে পরের যে ফাংশন লিজা এটাকে অ্যাড করলো, সরি। 19th century, in 1793 the Scottish surgeon John noted that what is now considered as obvious fact, inflammation is not a disease but a serotypic response that has a salutary effect on its host.
In the 1880s, Russian biologist discovered process of phagocytosis. তাহলে phagocytosis কে আবিষ্কার করলো? একজন রাশিয়ান biologist সে phagocytosis আবিষ্কার করছে by observing the ingestion of rose thorns by amoebocytes of starfish larvae and of bacteria by mammalian leukocytes. ও আচ্ছা, ও দেখলো যে একটা রোজ থর্ন হলো গিয়ে স্টারফিশের অ্যামিবোসাইট, মানে স্টারফিশের একটা স্পেশালাইজড সেল, এরা হলো গিয়ে ইনজেস্ট করতেছে কিভাবে, আর ম্যামালিয়ান লিউকোসাইট কীভাবে ব্যাকটেরিয়া ইনজেস্ট করতেছে। নাইস তো ব্যাপারটা। তারপরে সেটার নাম দিয়েছে ফ্যাগোসাইটোসিস। নেমিংটাকে সে করছে। হি কনক্লুডেড দ্যাট দ্য পারপাস অফ ইনফ্লামেশন ওয়াজ টু ব্রিং phagocytic cells to the injured area to engulf invading bacteria. This concept was satirized by George Bernard Shaw in his play The Doctor's Dilemma. Wow, wow. আমার ওই এরাতে চলে যেতে ইচ্ছা করতেছে এখন। In which one physician's cure all is to stimulate the phagocytes. Nice. Sir Thomas Lewis, studying the inflammatory response in skin, established the concept that chemical substances such as histamine produced locally in response to injury mediate the vascular changes of inflammation. So এটা হলো গিয়ে স্যার থমাস লিউইস, উনি হলো গিয়ে আবিষ্কার করলেন যে হিস্টামিন হলো গিয়ে লোকালি ইনজুর্ড সেলের ওখানে প্রডিউস হয় আর ভ্যাসকুলার চেঞ্জ করে ডিউরিং ইনফ্লামেশন। দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট আন্ডারলাইজ দ্য ইম্পর্টেন্ট ডিসকভারিজ অফ কেমিক্যাল মেডিয়েটার্স অফ ইনফ্লামেশন and use of anti-inflammatory drugs in clinical medicine. Causes of inflammation আমরা চলে আসি। Causes হচ্ছে গিয়ে নাম্বার 1 যদি বলি তাহলে ইনফেকশন, তারপরে একবারে সব কটা কজ করে নেই, টিস্যু নেক্রোসিস, ফরেন বডিজ, ইমিউন রিয়াকশনস। ওকে, আচ্ছা এই কয়টা। ইনফেকশনসের মধ্যে কি আছে? Bacterial, viral, fungal, parasitic and microbial toxins are among the most common and medically important causes of inflammation. Different infectious pathogens elicit varied inflammatory responses, from mild acute inflammation that causes little or no lasting damage and successfully eradicate the infection, to severe systemic reactions that can be fatal, to prolonged chronic reaction that cause extensive tissue injury. The outcomes are determined largely by the type of pathogen and the host response to some extent by other poorly defined characteristic to the host. আচ্ছা, সো এখানে ইনফেকশনসের কথা যেটা বলছে যে ইনফেকশন হতে পারে কী কী অর্গানিজম দিয়ে, অ্যান্ড দেন ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে ডিফারেন্ট ইনফ্লামেটরি প্রসেস হয়। আর এটার যেই ইয়াটা, এটা কী টাইপের রিয়াকশন হবে, হ্যাঁ, যেমন মাইল্ড যদি হয় তাহলে লিটল অর নো লাস্টিং ড্যামেজ হবে এবং তারা ইরাডিকেট করতে পারবে সাকসেসফুলি। আবার সিভিয়ারও হতে পারে, এই ক্ষেত্রে এটা ফেটাল হতে পারে। আবার প্রলংড ক্রনিকও হতে পারে রিয়াকশনটা। আউটকাম যেটা ইনফ্লামেশনের আউটকাম, এটা ডিটারমাইন্ড হয় হচ্ছে প্যাথোজেন দিয়ে, অথবা হচ্ছে আমাদের হোস্ট কীভাবে রেসপন্স করতেছে এটা দিয়ে, অথবা কী দিয়ে, যে এই হোস্টের ক্যারেক্টারিস্টিক দিয়ে, যে সে ইমিউনো কম্প্রোমাইজ নাকি অন্য কিছু। তাহলে এখানকার যদি আমি বলি যে ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো গিয়ে ভ্যারি করে, ইনফ্লামেশনটা ভ্যারি করে from mild acute inflammation that cause এবং the outcomes এটার উপর ডিপেন্ড করে, রাইট? ওকে, এবার আমরা সেকেন্ড কজে চলে যাচ্ছি। সেকেন্ড কজ হচ্ছে টিস্যু নেক্রোসিস। টিস্যু নেক্রোসিসটা কি? টিস্যু নেক্রোসিস elicits inflammation regardless of the cause of cell death. elicits inflammation regardless of the cause, যে কজই হোক না কেন, টিস্যু যদি নেক্রোসিস হয় তাহলে সে ইনফ্লামেশনকে এলিসিট করবে, অর্থাৎ স্টার্ট করবে। সেলস মে ডাই বিকজ অফ ইস্কেমিয়া। সেল ডাই হতে পারে কী কী কারণে? এটা হচ্ছে ইস্কেমিয়া। তারপরে কজ অফ এটা হচ্ছে রিডিউস ব্লাড ফ্লো, দ্য কজ অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ট্রমা হতে পারে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জুরি হতে পারে, যেমন থার্মাল ইঞ্জুরি, বার্ন, frostbite, irradiation, exposure to some environmental chemicals, several molecules released from necrotic tissue known as তাহলে এখানে হচ্ছে মেইন যেটা বলতেছে যে সেল ডেথ
যেই কজেই হোক না কেন, সেই কজ হতে পারে আইদার ট্রমা, অথবা হতে পারে ইস্কেমিয়া, অথবা হতে পারে ফিজিক্যাল কেমিক্যাল ইনজুরি, তারপর হতে পারে হচ্ছে গিয়ে এটার মধ্যে আছে ইরেডিয়েশন, এগুলো সেভারাল যে মলিকিউলস রিলিজ ফ্রম দ্য সো এই কারণে সেল ডেথ হবে। আর সেল ডেথে যদি নেক্রোসিস ডেথ হয়, তাহলে নেক্রোসিস ডেথ হলে গিয়ে ইনফ্লামেশন এলিসিট করবে। Foreign bodies may elicit inflammation by themselves or because they cause traumatic tissue injury or carry microbes. Even endogenous substances can be harmful if they deposit in tissues. Such substances include urate crystals, cholesterol crystals and lipid. তাহলে এটার মধ্যে হচ্ছে কি এই জিনিসগুলো আছে, ইউরেট ক্রিস্টাল, কোলেস্টেরল ক্রিস্টাল আর লিপিড। ঠিক আছে, ইউরেট ক্রিস্টাল আমরা কোথায় পাবো? গাউটে পাবো, কোলেস্টেরল পাবো অ্যাথেরোস্ক্লেরোসিসে, লিপিড পাবো ওবেসিটিতে। ইমিউন রিয়াকশনটা কি জিনিস? হোয়াট ইজ ইমিউন রিয়াকশন এটার নাম, আরেকটা নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। আর রিয়াকশনস ইন উইচ দ্য নর্মাল প্রোটেক্টিভ ইমিউন সিস্টেম ড্যামেজেস দ্য ইন্ডিভিজুয়ালস ওন টিস্যু, দ্য ইনজুরিয়াস ইমিউন রেসপন্সেস মে inappropriately directed against self antigens causing autoimmune diseases or maybe reactions against environmental substances, যেটা আগে আমরা বললাম যে এটা হলো গিয়ে সেলফ অ্যান্টিজেনও হতে পারে, এনভায়রনমেন্টাল সাবস্টেন্সও হতে পারে, সাচ অ্যাজ ইন অ্যালার্জি, যেমন আমার অ্যালার্জি আছে, অর এগেনস্ট মাইক্রোবসের এগেনস্টে হতে পারে, কিছু কিছু মাইক্রোবসের এগেনস্টে হতে পারে। ওকে, ইনফ্লামেশন ইজ দ্য মেজর কজ অফ টিস্যু ইনজুরি ইন দিজ ডিজিজেস। এই যে এগুলো ডিজিজ নিয়ে আলোচনা হলো। বিকজ দ্য স্টিমুলাই ফর দ্য ইনফ্লামেটরি রেসপন্স, যেমন সেলফ অ্যান্টিজেন, এনভায়রনমেন্টাল অ্যালার্জি ক্যান নট বি এলিমিনেটেড, autoimmune and allergic reactions tend to be persistent and difficult to cure, are often associated with chronic inflammation, an important cause of morbidity and mortality. Inflammation is induced largely by cytokines produced by lymphocytes and other cells of immune system. বুঝলাম না এই লাস্টে আবার ইনফ্লামেশন ইজ ইনডিউসড বাই, এই জিনিসটা কেন বললো? এটা মানে এই পয়েন্টটা কেন আসলো? সাইটোকাইনস এবং টি লিম্ফোসাইটস। আচ্ছা, আর এখানে আমরা কী কী জিনিস নিয়ে জানছি, যে এখানে মোটামুটি একই কথা বলে গেছে। কী কী ধরনের হতে পারে? একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ হতে পারে, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাবস্টেন্সেসের এগেনস্টে, যেমন হচ্ছে অ্যালার্জি হতে পারে। আচ্ছা, সেলফ অ্যান্টিজেন, এনভায়রনমেন্টাল অ্যান্টিজেন, বিকজ স্টিমুলাই ফর রেসপন্স ক্যান নট বি, এরা এলিমিনেটেড হতে পারে না। হ্যাঁ, এলিমিনেটেড না হতে পারার কারণে এটা কি হচ্ছে, এটা হচ্ছে পারসিস্টেন্ট থাকতেছে আর ডিফিকাল্ট টু কিওর হচ্ছে, অ্যান্ড অফটেন অ্যাসোসিয়েটেড উইথ এবং ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। সো দিস ইজ দ্য ইমিউন রিয়াকশন, যেটাকে আমরা বলতেছি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এবং এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা হলো গিয়ে ইন্ডিভিজুয়ালস ওন টিস্যু ড্যামেজ করতেছে এটার মাধ্যমে। এটা কখন কখন হয়? অটোইমিউন ডিজিজে হয়, বিভিন্ন এনভায়রনমেন্টাল সাবস্টেন্সেসের এগেনস্টে হয়। অটোইমিউন ডিজিজ হচ্ছে সেলফ অ্যান্টিজেন থাকবে, এনভায়রনমেন্টাল সাবস্টেন্স হচ্ছে এনভায়রনমেন্টাল বিভিন্ন অ্যান্টিজেন থাকবে। এরা কখনো এলিমিনেটেড হতে পারে না, এরা এই জন্য এই ইনফ্লামেশনটা পারসিস্টেন্ট হয় এবং ডিফিকাল্ট টু কিওর হয়, এবং এটা থেকে কি হতে পারে? ইন ফিউচার ক্রনিক ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে। রিকগনিশন অফ মাইক্রোবস অ্যান্ড ড্যামেজ সেলস। এখন আমরা চলে আসি ওই যে আমরা পড়লাম এতক্ষণ যে কয়েকটা স্টেজেস অফ ইনফ্লামেশন, ওটার মধ্যে ফার্স্ট স্টেজ ছিল কি? রিকগনিশন, লিখছিলাম আমি। সেই রিকগনিশনের মধ্যে আমরা চলে আসতেছি। রিকগনিশন মানে হচ্ছে গিয়ে recognition of microbial components or substances released from the damaged cell is the initiating step of inflammatory reaction. Okay, এই রিকগনিশনের মাধ্যমে স্টার্ট হয় ইনফ্লামেটরি রিয়াকশন। সো এখন যদি কোয়েশ্চেন আসে MCQ এ যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ কি? যে মাইক্রোব এন্ট্রি করবে এইটা, নাকি মাইক্রোবটা রিকগনাইজড হবে এইটা? সেই ক্ষেত্রে অ্যান্সার হবে যে রিকগনিশন। মাইক্রোব এন্ট্রি করছে বাট আমি চিনতে পারি না, ইনফ্লামেশন জীবনও হবে না। ইনফ্লামেশন তখন স্টার্ট হবে যখন মাইক্রোবটা আমরা চিনতে পারবো, রাইট? এটা এখানে বলতেছি। এরপর বলতেছে সেলস অ্যান্ড রিসেপ্টর্স দ্যাট পারফর্ম দিস ফাংশন evolved to protect multicellular organism from microbes in the environment. The cells and receptor যারা পারফর্ম করে in this action to evolved
function evolved to protect multicellular organisms from microbes in the environment, and the response they trigger are critical for the survival of the organism. Several cellular receptors and circulating proteins are capable of recognizing আচ্ছা ঠিক আছে, এখানে বলছে যে বিভিন্ন ধরনের সেলুলার রিসেপ্টর আছে, সার্কুলেটিং প্রোটিন আছে যারা হলো কি মাইক্রোবকে চিনতে পারে। এই সার্কুলার রিসেপ্টর নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে এই সার্কুলার রিসেপ্টরগুলোকে সার্কুলার রিসেপ্টরগুলো হচ্ছে গিয়ে cells express receptors in the plasma membrane. A plasma membrane of key cells express receptor in the plasma membrane. আচ্ছা ঠিক আছে, এটা তো জানি আমরা যে প্লাজমা মেমব্রেনে রিসেপ্টরে থাকে, তাই না? ফর এক্সট্রা সেলুলার মাইক্রোবস, extracellular microbes বুঝতেছি না ব্যাপারটা, the endosomes for ingested microbes and the cytosol. আচ্ছা, রিসেপ্টর কোথায় কোথায় থাকে? রিসেপ্টর কোথায় কোথায় থাকে? আমাদের হোস্ট ডিফেন্সের যেসব সেল আছে তাদের ক্ষেত্রে রিসেপ্টর কোথায় কোথায় থাকবে? তাদের ক্ষেত্রে রিসেপ্টর থাকবে আইদার তাদের প্লাজমা মেমব্রেনে। প্লাজমা মেমব্রেনে তখন কী হবে? এক্সট্রা সেলুলার মাইক্রোব সেলের ভিতরে এখনও প্রবেশ করে না, এই মাইক্রোবগুলো এই প্লাজমা মেমব্রেন রিসেপ্টরে যে বাইন্ড করবে। যদি সেল ইনজেস্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এন্ডোজোমে কিছু রিসেপ্টর থাকবে অথবা সাইটোসোলেও কিছু রিসেপ্টর থাকবে, ঠিক আছে? এটা বলতে যাচ্ছে। তারপরে বলতেছে কি যে that enables the cells to sense the presence of foreign invaders in any cellular compartment. The best defined of these receptors belong to the family toll-like receptor. So এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যামিলি অফ রিসেপ্টর হচ্ছে টোল লাইক রিসেপ্টর। These and other cellular receptors of innate immunity are described in chapter 6. Chapter 6 describe করা হয়েছে the receptors that are expressed on many cell types including epithelial cells. The receptors are expressed on many cell types. The receptors are expressed on many cell types including epithelial cells. হ্যাঁ ঠিক আছে। Though which microbes enter from the external environment, dendritic cells, macrophages and other leukocytes which may encounter microbes in various tissues. Engagement of these receptors triggers production of molecules. এই পোর্শনটাই হচ্ছে কি আসল, যে যখন engagement হয়, engagement of these receptors trigger production of molecules involved in inflammation, including adhesion molecules on the endothelial cells, cytokines and other mediators. তাহলে হয়ে গেল আমাদের রিসেপ্টরের ব্যাপার স্যাপার, সেলুলার রিসেপ্টর। এরপর আমরা চলে আসতেছি হচ্ছে সেন্সার্স অফ সেল ড্যামেজ। আমি এক একবার এক এক জিনিস দিয়ে দাগাইতেছি, আই ডোন্ট লাইক দিস। একটা বেজ রুল থাকা উচিত যে হেডলাইন কী দিয়ে দাগাবো, ইম্পর্টেন্ট জিনিস কী দিয়ে দাগাবো, রাইট? সো এখানে সেন্সরের ক্ষেত্রে যেটা বলছে যে all cells have cytosolic receptors such as NOD-like receptors that recognize diverse molecules that are liberated or altered as a consequence of cell damage. These molecules include uric acid, যে বলতেছে যে সাইটোসলিক কিছু রিসেপ্টর থাকে সাইটোসলের ভিতরে থাকে, যেমন নড লাইক রিসেপ্টর এরা কি সাইটোসলের ভিতরে থাকে, আর আমরা দেখলাম টোল লাইক রিসেপ্টর এরা সেল সারফেস অথবা প্লাজমা মেমব্রেনে থাকে। এরা কী করে? এরা রিকগনাইজ করে বিভিন্ন ধরনের মলিকিউল দ্যাট আর লিবারেটেড, যারা লিবারেটেড হয়েছে মলিকিউল অথবা সেল ড্যামেজের যে কনসিকোয়েন্সটা আছে সেটাকে অল্টার করছে। আচ্ছা, এই মলিকিউলগুলো কী কী হতে পারে? একটা হতে পারে ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিডটা যেহেতু সেলের ভিতরে প্রবেশ করে ফেলতে পারে, তো সাইটোসলের যেই রিসেপ্টর আছে তারা তখন তাকে চিনতে পারবে। এখানে বুঝাইছে যে ইউরিক অ্যাসিড হচ্ছে প্রোডাক্ট অফ ইটিএনএ ব্রেকডাউন। তারপরে হতে পারে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর এটিপি রিলিজ ফ্রম ড্যামেজড মাইটোকন্ড্রিয়া। এটিপি রিলিজ করবে, সেটাও এই এনএলআর
নড লাইক রিসেপ্টর, এরা হলো কি রিকগনাইজ করতে পারবে। তারপরে কি হতে পারে, রিডিউসড ইন্ট্রাসেলুলার পটাশিয়াম কনসেন্ট্রেশন রিফ্লেক্টিং লস অফ আয়ন্স বিকজ অফ প্লাজমা মেমব্রেন ইনজুরি, ইভেন ডিএনএ when it is released into cytoplasm and not sequestered in nuclei, it should be normally and many others as it should be normally and many others। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে ডিএনএ এরকম মলিকিউলগুলো হচ্ছে যে সাইটোসলিক নড লাইক রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, এরকম মলিকিউল একটা ছিল ইউরিয়া, আর একটা হচ্ছে এটিপি, আর একটা হচ্ছে রিডিউসড পটাশিয়াম কনসেন্ট্রেশন, তারপরে হচ্ছে ডিএনএ, যার নর্মালি ডিএনএ নিউক্লিয়াসে থাকার কথা ছিল, তাকে সাইটোপ্লাজমে সে ফিল করতেছে। তারপরে আরও অনেক কিছু আছে। দিস রিসেপ্টার্স অ্যাক্টিভেট আ মাল্টিপ্রোটিন সাইটোসলিক কমপ্লেক্স কল্ড ইনফ্লামোজোমস which induces the production of cytokine interleukin 1. Interleukin 1 recruits like leukocytes and thus induces inflammation. So এরা কি করে, এরা হচ্ছে গিয়ে মাল্টিপ্রোটিন সাইটোসলিক কমপ্লেক্স, যেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স ইনফ্লামেজোমকে অ্যাক্টিভেট করতেছে। অ্যাক্টিভেটের কারণে সাইটোকাইন অ্যাক্টিভেট হচ্ছে, এটা হচ্ছে কি ইন্টারলিউকিন, যেমন ইন্টারলিউকিন 1 আবার লিউকোসাইটকে অ্যাক্টিভেট করতেছে, দাস ইনডিউস ইনফ্লামেশন, তারপরে ইনফ্লামেশন হচ্ছে। gain of function mutations in the genes encoding some of the receptors are the cause of rare disease grouped under autoinflammatory syndromes that are characterized by spontaneous IL-1 production and inflammation. সো কিছু কিছু অটো ইমিউন ডিজিজে আমরা দেখি যে এটা স্পন্টেনিয়াস IL-1 ইন্টারলিউকিন 1 সেটা প্রোডাকশন করতেই আছে এবং এটার ইনফ্লামেশন হতেই আছে। তো আমরা তখন ইউজ করি হচ্ছে ইন্টারলিউকিন 1 অ্যান্টাগনিস্ট আর ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর দিস ডিসঅর্ডার্স। তাহলে হয়ে গেল, প্রবলেম থাকলে সলিউশনও আছে যদি আল্লাহ চায়। The inflammasome has also been implicated in inflammatory reactions to urate crystals. এটা তো আমরা বলছি যে হ্যাঁ, crystal, the cause of gout, lipid metabolic syndrome, obesity associated type 2 diabetes, cholesterol crystals, and even amyloid deposits in the brain in Alzheimer's disease. তো এগুলা হচ্ছে গিয়ে inflammasome হলো গিয়ে also been implicated, urated against inflammasome হয়, অ্যাক্টিভেটেড হয়। তারপরে হচ্ছে কি আরও আছে লিপি, তারপরে আছে কি কোলেস্টেরল ক্রিস্টাল, তারপরে আছে কি অ্যামাইলয়েড ডিপোজিটস আমরা পাবো হচ্ছে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে। তারপরে হলো গিয়ে পরের যে আচ্ছা, আমরা যেন কী পড়তেছি, আমরা রিকগনিশন পড়তেছি। রিকগনিশন হলো ফার্স্টে সেলুলার রিসেপ্টর দিয়ে, তারপরে হলো যে সেল ড্যামেজের সেন্সর কারা কারা আছে, সেল ড্যামেজের সেন্সর ইনফ্লামোজোম। তারপরে আমরা এখন পড়বো হলো গিয়ে আদার সেলুলার রিসেপ্টর, এটা মনে হয় না অত ইম্পর্ট্যান্ট, একবার রিডিং। ইন এডিশন লিউকোসাইটস এক্সপ্রেস রিসেপ্টরস ফর দ্য FC trails of antibodies for complement proteins. সো যেটা হয় যে লিউকোসাইটের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরে যে FC টেল অফ অ্যান্টিবডি অ্যাটাচ হয়, FC tails of antibody attach হতে পারে, আবার complement protein. These receptors recognize microbes coated with antibodies. এই লিউকোসাইটের যে রিসেপ্টর, এই রিসেপ্টরগুলো কি করতে পারে, মাইক্রোব রিকগনাইজ করতে পারে যারা অ্যান্টিবডি কোটেড আছে, অ্যান্ড কমপ্লিমেন্টস। The coating process is called opsonization and the promote of ingestion and destruction of the microbes as well as inflammation. তাহলে এখানে যেটা হচ্ছে, আমি যেটা বুঝতেছি, এটার আমার ভুলও হইতে পারে, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নেই। সেটা হচ্ছে যে ফার্স্টে যদি একটা মাইক্রোব এখানে ঢুকলো বডিতে, একটা মাইক্রোব ঢুকলো, এই মাইক্রোবকে রিকগনাইজ করে এটার উপরে কোটিং বসাইলে হচ্ছে গিয়ে আমাদের আইদার এটা হতে পারে কমপ্লিমেন্ট প্রোটিন অথবা হতে পারে কে অ্যান্টিবডি, তাই না? সো কমপ্লিমেন্ট প্রোটিনের জন্য আর অ্যান্টিবডির জন্য আমি ব্লু কালারটা ইউজ করি। এটা কোটিং করে দিল মাইক্রোবটাকে। তারপরে ধরলাম যে এটা যদি অ্যান্টিবডি হয় তাহলে ওটার একটা FC টেইল আছে, এটা সেই FC টেইল।
সে কী করবে, সে যে বাইন্ড করবে, কার সাথে বাইন্ড করবে, সে যে বাইন্ড করবে হচ্ছে নিউট্রোফিলের সাথে, নিউট্রোফিলের রিসেপ্টরে। এটা যদি নিউট্রোফিল হয়, এটার ভিতরে কিছু সেল আছে, এই সরি নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের উপরে এখানে একটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে এই রিসেপ্টরটা, সরি এই রিসেপ্টর, এই রিসেপ্টর, এইরকম রিসেপ্টর, ঠিক আছে। সো আলটিমেটলি এটা যখন বাইন্ড করবে তখন কীরকম হবে দেখতে, এটা বাইন্ড করলে, এটা বাইন্ড করলে হবে এরকম। ভিতরে হচ্ছে মাইক্রোবসটা যেটাকে কোট করে আছে, এই অ্যান্টিবডি অথবা কমপ্লিমেন্ট প্রোটিন। এটা যখন হবে তারপরে হলো গিয়ে এই জিনিসটা ডেস্ট্রয় হয়ে যাবে, এই জিনিসটা ডেস্ট্রয় হয়ে যাবে, কিলিং। সো দিস ইজ দ্য প্রসেস যেটা আমি বুঝতে পারতেছি যে এখানে কি আছে, ঠিক আছে। এফসি টেল অফ অ্যান্টিবডিজ। আচ্ছা, এরপর আমরা চলে যাই সার্কুলেটিং প্রোটিনসে। সার্কুলেটিং প্রোটিনসের ক্ষেত্রে দ্য কমপ্লিমেন্ট সিস্টেম the complement system reacts against microbes and produces mediators of inflammation. A circulating protein called mannose binding lectin recognizes microbial sugars and promotes ingestion of microbes and activation of complement system. Other proteins called collectins also bind with combat. আচ্ছা, এখানে আমরা কয়েক ধরনের প্রোটিন দেখতেছি, যেমন ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, কালেকটিনস। হ্যাঁ, এরা কী করে হলো গিয়ে এরা ওই যদি মাইক্রোবসের গায়ে কোনো ম্যানোজ থাকে, লেকটিন, ম্যানোজ বাইন্ডিং লেকটিন, মাইক্রোবায়াল যে সুগার থাকে তাদেরকে রিকগনাইজ করতে পারে, রিকগনাইজ করার পরে তারা হলো কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে। আদার প্রোটিন হচ্ছে কালেকটিনস অলসো বাইন্ড টু অ্যান্ড কমব্যাট মাইক্রোবস। এখানে কী কনসেপ্ট আছে, কী কনসেপ্ট পড়ার ধৈর্য নাই। এখন আমরা চলে আসতেছি অ্যাকিউট ইনফ্লামেশনে। যদি আমরা টাইম শেষ, আমরা একটু জাস্ট রিডিং দেই। Acute inflammation. Acute inflammation has three major components. Acute inflammation এর আছে তিনটা major component. Acute inflammation has three major components. একটা হচ্ছে dilation of small vessels leading to increase in blood flow, increased permeability of the microvasculature, enabling plasma proteins and leukocytes to leave the circulation. So that's why increased permeability is necessary. আমি একটু আগে বলতেছিলাম না যে permeability বাড়লে কি হবে। পারমিয়াবিলিটি বাড়লে হচ্ছে যেটা হবে যে এই প্লাজমা প্রোটিন লিউকোসাইটগুলো টিস্যু লেভেলে ঢুকে যে মানে ড্যামেজড সাইট আছে ওইখানে চলে যেতে পারতেছে। হ্যাঁ, কিন্তু এডেমা যে হচ্ছে এটার কি কোনো বেনিফিট আছে নাকি ইনফ্লামেশনের পার্সপেক্টিভে? অথবা ইমাইগ্রেশন অফ লিউকোসাইট ফ্রম দ্য মাইক্রোসার্কুলেশন, their accumulation in the focus of injury and their activation to eliminate offending agent. তাহলে হলো গিয়ে আমরা দেখলাম কি কি। নাম্বার 1 ছিল হলো যে ডাইলেশন অফ ব্লাড ভেসেল, এটার কারণে কি হচ্ছে ব্লাড ফ্লো ইনক্রিজ করতেছে, পারমিয়াবিলিটি ইনক্রিজ হচ্ছে, যার কারণে কি হচ্ছে প্লাজমা প্রোটিন লিউকোসাইটগুলো লিভ করতে পারছে সার্কুলেশন। আর হলো গিয়ে আরেকটা ইমাইগ্রেশন অফ লিউকোসাইটের ইমাইগ্রেশন হচ্ছে যাতে করে তারা কী করতে পারে, এলিমিনেট করতে পারে অফেন্ডিং এজেন্ট। When the individuals encounters an injurious agent, individual যখন encounter করে injurious agent such as microbes or dead cells, phagocytes that reside in tissues try to eliminate these agents. At the same time, phagocytes and other sentinel cells in this tissue recognize the presence of foreign or abnormal substances and react by liberating cytokines. একটা হচ্ছে এলিমিনেট করা, আর একটা বলছে যে ফ্যাগোসাইটস অ্যান্ড আদার সেন্টিনেল সেল ইন দ্য টিস্যু রিকগনাইজ দ্য প্রেজেন্ট অফ ফরেন। আচ্ছা, একটা হলো গিয়ে এলিমিনেট তো করবেই, বাট রিকগনাইজও করে। তারপরে এটা হচ্ছে সাইটোকাইন দিয়ে এরা হলো গিয়ে এটাকে লিবারেট করার ট্রাই করে, লিপিড মেসেঞ্জার দিয়ে, অ্যান্ড আদার মিডিয়েটার্স অফ ইনফ্লামেশন। সাম অফ দ্য মিডিয়েটার্স অ্যাক্ট অন স্মল ব্লাড ভেসেলস ইন দ্য ভিসিনিটি অ্যান্ড প্রমোট দ্য ইফ্লাক্স অফ প্লাজমা অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট অফ সার্কুলেটিং
লিউকোসাইট টু দ্য সাইট ওয়ার দ্য অফেন্ডিং এজেন্ট ইজ লোকেটেড। এখানে আগের কথাটাই আরেকবার কেন যেন বলছে, আমি বুঝতেছি না, এক কথা এত বলার কী দরকার। নতুন কিছু কি কেউ বুঝতে পারতেছেন এটার ভিতরে? আমি তো কিছুই পাচ্ছি না, একই জিনিসই বলছে। টেক্সট বই মানে একই জিনিসই বলবে বারবার। এরপর হচ্ছে রিয়াকশনস অফ ব্লাড ভেসেলস ইন অ্যাকিউট ইনফ্লামেশন। The vascular reaction of acute inflammation consists of changes in the flow of blood and the permeability of vessel. এটা আমরা আগে পড়ছি যে ব্লাডের ফ্লো বেড়ে যাবে এবং পারমিয়াবিলিটিও বেড়ে যাবে। Both designed to maximize the movement of plasma proteins and leukocytes out of the circulation and into site of infection or injury. Both designed to maximize আচ্ছা, এই যে ফ্লো বেড়ে যাবে, পারমিয়াবিলিটি বেড়ে যাবে, এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাইজ করা এদের মুভমেন্ট অফ প্লাজমা প্রোটিনের মুভমেন্ট ম্যাক্সিমাইজ করা, লিউকোসাইটের মুভমেন্ট ম্যাক্সিমাইজ করা আউট অফ দ্য সার্কুলেশনের বাইরে ম্যাক্সিমাইজ করবে, অ্যান্ড ইনটু সাইট অফ ইনফেকশন আর ইনজুরি। সো এটা হচ্ছে ব্লাড ভেসেল অ্যাকিউট ইনফ্লামেশনে যেটা করে সেটার প্রিন্সিপাল না, ঠিক বলবো যে কী করে, বাট কীভাবে করে এটা মনে হয় আসতেছে পরে। The escape of fluid, proteins and blood cells from the vascular system into interstitial tissue or body cavities is known as exudation. তো এখানে আমরা একটা নতুন টার্ম পাচ্ছি যে এক্সুডেশন হচ্ছে যে কি এখানে বলতেছে, এক্সুডেশন হচ্ছে কিছুই না, এক্সুডেশন হচ্ছে জাস্ট এটা হলো গিয়ে ফ্লুইড এসকেপ করতেছে প্রোটিন ব্লাড সেল ভাস্কুলার সিস্টেম থেকে ইন্টারস্টিশিয়াল টিস্যু অথবা বডি ক্যাভিটিতে যে করতেছে, মানে এসকেপ করছে, এটাকে আমরা বলতেছি এক্সুডেশন। আবার এক্সুডেট কাকে বলি? এক্সুডেট হচ্ছে তার মানে কি, যে এই এক্সট্রাভ্যাসকুলার ফ্লুইডগুলা যেটা আগে ইন্ট্রাভ্যাসকুলার ছিল, এই ফ্লুইডগুলো যারা কন্টেইন করে প্রোটিন ব্লাড সেল তাই না, প্রোটিন ব্লাড সেলকে কন্টেইন করে না। এখানে যেটা বলছে যে এটা হচ্ছে এক্সট্রাভ্যাসকুলার ফ্লুইড দ্যাট হ্যাজ হাই প্রোটিন কনসেন্ট্রেশন অ্যান্ড কন্টেইনস সেলুলার ডেব্রিজ। আমি এই মুহূর্তে যেইভাবে কথাটা বললাম এটা একেবারে আমাদের টিচার যেভাবে বলে সেভাবে বলছে, হ্যাজ এ হাই প্রোটিন কনসেন্ট্রেশন অ্যান্ড কন্টেইনস সেলুলার ডেব্রিজ। এই সেলুলার ডেব্রিজ হচ্ছে কি ব্লাড সেল থেকে আসছে। সো প্রোটিন থেকে আসছে প্রোটিন কন্টেন্ট, আর ব্লাড সেল থেকে আসছে সেলুলার ডেব্রিজ। এই গেল এক্সুডেশন আর এক্সুডেটস। আমরা আজকে কোন পর্যন্ত পড়বো? চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো আর ক্যালিবারের আগ পর্যন্ত পড়ি, তাহলে আমাদের আরও অনেক কিছু বাকি থাকবে, সমস্যা নাই, ধীরে ধীরে কমপ্লিট করা যাবে। ওকে, তারপরে যেটা বলতেছে যে কি ইমপ্লাইজ, its presence implies the existence of an inflammatory process that has increased the permeability of small blood vessels. In contrast, a transudate হচ্ছে কি একটা ফ্লুইড, with low protein content, most of which is albumin, little or no cellular material and low specific gravity. It is essentially an ultrafiltrate of blood plasma that is produced as a result of osmotic or hydrostatic imbalance across the vessel wall without an increase in vascular permeability. তাহলে এই ক্ষেত্রে হলো গিয়ে ট্রান্সুডেট যেই ম্যাটেরিয়ালটা, এটাও নর্মালি যে অসমোটিক হাইড্রোস্ট্যাটিক ইমব্যালেন্স এটার কারণে হলো গিয়ে তৈরি হওয়া ফ্লুইড। এটার সাথে কোনো ফ্যাগোসাইটোসিস অথবা কোনো ধরনের ভাস্কুলার পারমিয়াবিলিটি এগুলার সম্পর্ক নাই। তার মানে আমরা যদি এডেমার কথা বলি, এডেমা denotes an excess of fluid in interstitial tissues or serous cavities. It can be either an exudate or transudate. এডেমা জিনিসটা হচ্ছে গিয়ে করতেছে যে এডেমা এই জিনিসটা হতে পারে এক্সুডেটও হতে পারে, ট্রান্সুডেটের কারণেও হতে পারে। এডেমা তো জাস্ট একটা, আমরা কি বলি এটাকে, বলি আমরা সিমটম, তাই না, সিমটম যেটা হচ্ছে রোগী দেখে বুঝতে পারে। সো এডেমা ডিনোটস এক্সেস ফ্লুইড, এই এক্সেস ফ্লুইডটা হতে পারে আইদার এক্সুডেট অথবা ট্রান্সুডেট। আচ্ছা, পাসের কথা যদি বলি, হোয়াট ইজ পাস? পাস হচ্ছে একটা পুরুলেন্ট এক্সুডেট,
অর্থাৎ এখানে প্রোটিন কন্টেন্ট বেশি থাকবে। ইট ইজ অ্যান ইনফ্লামেটরি এক্সুডেট রিচ ইন লিউকোসাইটস, মোস্টলি নিউট্রোফিলস, দ্য ডেব্রিস অফ ডেড সেলস অ্যান্ড মেনি কেসেস মাইক্রোবস। সো আমরা এখানে এডেমার ডেফিনেশন পড়লাম, পাসের ডেফিনেশন পড়লাম, ট্রান্সুডেটের ডেফিনেশন পড়লাম, এক্সুডেটের ডেফিনেশন পড়লাম, এবং এগুলো সব কিছুর মূলে আসে হচ্ছে যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, সব কিছু না, ট্রান্সুডেট ছাড়া আর কি। ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। ট্রান্সুডেটটা এটা মনে হয় না এই ইনফ্লামেশনের মধ্যে পড়ে, ট্রান্সুডেট ইনফ্লামেটরি প্রসেসের বাইরের কোনো একটা জিনিস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ স্টার্ট করব।